তারেক জিয়া, তারেক বিন জিয়া দেশে ফিরেই ডক্টর ইউনূস সরকারের ফাঁদে আটকা পড়েছেন। যে তারেক রহমানকে একসময় ভারত তাদের মোস্ট ওয়ান্টেড তালিকায় শত্রু ভাবত, আজ সেই তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দিল্লির নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ পড়লেও মনে মনে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। সবচেয়ে প্রাণের দাবি যেটি ছিল, যে সমস্যাটিতে জর্জরিত হয়ে গিয়েছিল ব্যবসায়ীরা, চাঁদাবাজির সমস্যা। হাটে ঘাটে মাঠে বনে জঙ্গলে পথে ঘাটে ফুটপাতে রাস্তায় সমস্ত জায়গায় চাঁদাবাজির যে একটা মহা উৎসব চলছিল বিগত স্বৈরাচারের আমলে, বাংলাদেশের মানুষ ভেবেছিল তারা বিদায় নিলে এটি হয়তো বন্ধ হবে। কিন্তু তাদের সেই আশাটা যখন পূর্ণ হয় নাই, শেখ হাসিনা বিদায় নেবার পরেও চাঁদাবাজি যখন বন্ধ হয় নাই, তখন তারা একান্তভাবেই তারেক রহমানের দিকে চেয়েছিল। ৭১-এর বিচার হইতে হবে জামাতে ইসলামের। তখন থেকে ভাই মনটা নষ্ট হয়ে গেছিল, মনের ভিতরে ভাই ধিকি ধিকি আগুন জ্বলতেছিল যে এইটা কি বললো, হায় হায় ওই পুরানা বয়ান, ওই আওয়ামী লীগের বয়ান তাদের মুখে কেন আসলো। তখন থেকে ভয় ঢুকে গেছিল যে এই দলটা না বেপথে চলে যায়, যার জন্য কিছুদিন যাবত কোনো কথা বলতেছিলাম না। কিন্তু আজ থেকে আবার কথা বলা শুরু হবে, কারণ জামাতে ইসলামের সঙ্গে ওনারা একজোট হইয়া নির্বাচন করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন, দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে শুনে আসি। জামাত ইসলাম নতুন করে রাজনীতিতে আবার চরম একটি স্মার্টনেসের পরিচয় দিলেন। এমন একটা সময়ে তারা এই স্মার্টনেসের পরিচয় দিলেন ঠিক যে সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ প্রায় ১.৫ যুগ প্রবাস জীবনযাপন করার পরে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন এবং তিনি ঢাকার বুকে একটি মহাসমাবেশ করেছে, জনসমাবেশে ভাষণ দিয়েছেন এবং সেখানে বেশ কয়েক লক্ষ লোকের সমাগম হয়েছিল এবং এই সমাবেশে তিনি খুব চমৎকার কিছু হৃদয়গ্রাহী কথা বলেছেন। আমি জামাত ইসলামের এই স্মার্ট মুভিং এর বিষয়ে পরে আসছি, আগে তারেক রহমান সম্পর্কে দুটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি। এই যে তারেক রহমান দেশে ফিরলেন, তার দেশে ফেরা উপলক্ষে বাংলাদেশের মানুষ চরম একটা উদ্বেগ উৎকণ্ঠা এবং একটা শঙ্কার ভিতরে কিন্তু ছিল। কেন উদ্বেগ উৎকণ্ঠা এবং একটা দোদুল্যমানতার ভিতরে ছিল? কারণ এদেশের মানুষ জনাব তারেক রহমানের কাছে এমন কিছু চাচ্ছিল, তার প্রতি এমন একটা আস্থা স্থাপন করতে চাচ্ছিল যে তারেক রহমান এসে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিদের পক্ষে তিনি দাঁড়াবেন, লড়বেন এবং জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া, যে আশা আকাঙ্ক্ষা, এইটা নিয়ে তিনি কাজ করবেন, এইটার আলোকে তিনি কাজ করবেন। এরকম প্রত্যাশা বাংলাদেশের জনগণের তারেক রহমানের প্রতি ছিল। তবে তারা কিছুটা নিরাশ হচ্ছিল, কিছুটা হতাশ হয়ে পড়েছিল যখন বিএনপির বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কাছ থেকে একের পর এক বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা, নেগেটিভ কথাবার্তা, জুলাই চেতনার পরিপন্থী কথাবার্তা, বিশেষ করে বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রাণের দাবি যেটি ছিল, যে সমস্যাটিতে জর্জরিত হয়ে গিয়েছিল ব্যবসায়ীরা, চাঁদাবাজির সমস্যা। হাটে ঘাটে মাঠে বনে জঙ্গলে পথে ঘাটে ফুটপাতে রাস্তায় সমস্ত জায়গায় চাঁদাবাজির যে একটা মহা উৎসব চলছিল বিগত স্বৈরাচারের আমলে, বাংলাদেশের মানুষ ভেবেছিল তারা বিদায় নিলে এটি হয়তো বন্ধ হবে। কিন্তু তাদের সেই আশাটা যখন পূর্ণ হয় নাই, শেখ হাসিনা বিদায় নেবার পরেও চাঁদাবাজি যখন বন্ধ হয় নাই, তখন তারা একান্তভাবেই তারেক রহমানের দিকে চেয়েছিল যে তিনি নিশ্চয় এসে একটা কিছু করবেন, এই চাঁদাবাজির রাশ টেনে ধরবেন। এখনো বাংলাদেশের মানুষ তার প্রতি সেই আশা নিয়েই আছে, যদিও মাঝখানে কিছুটা সমস্যা তৈরি হয়েছিল তার নেতাকর্মীদের কারণে। তো এই যে আশা আকাঙ্ক্ষা তারেক রহমানের প্রতি মানুষের ছিল, মাঝখানে আমরা যে রিপোর্টগুলো পেলাম, ভারতের আনন্দবাজার পত্রিকার রিপোর্ট, সেখানে বলা হলো 3টি শর্ত মেনে ভারতের কাছে আত্মসমর্পণ করে তারেক রহমান দেশের মাটিতে আসছেন। এ ব্যাপারে আমরা বিএনপির পক্ষ থেকে একটা জোরালো প্রতিবাদ আশা করেছিলাম, কিন্তু বিএনপি এর কোনো প্রতিবাদ করে নাই। যখন বিএনপি এর কোনো প্রতিবাদ করে নাই, তখন স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যে তাহলে আনন্দবাজার পত্রিকা ভুল লেখে নাই। আর ওটি কিন্তু মূলত আনন্দবাজারের রিপোর্ট ছিল না, আনন্দবাজারের সম্পাদকীয় হলেও ধারণা করা হয় যে ওই রিপোর্টটি ভারতের যে গোয়েন্দা সংস্থা রয়ের সর্বোচ্চ পর্যায় থেকে ওটি লিখে দেওয়া হয়েছিল। কিন্তু বিএনপি কোনো প্রতিবাদ জানায় নাই। স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষ ধরেই নিয়েছিল যে তারেক রহমান সত্যি সত্যি সেটিই করছে। কিন্তু আমরা আজকে তারেক রহমানের বক্তব্য শুনেছি, তিনি ঢাকার শহরে যে তার সমাবেশে আগত মানুষের উপস্থিতির কারণে যে কিছুটা জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, এর জন্য তিনি ক্ষমা চেয়েছেন। যদিও আমরা দেখেছি একটু বেশি বাড়াবাড়ি করা হয়েছে কোনো কোনো জায়গায়, তারেক রহমান কিন্তু এতটা চান নাই। কিন্তু রাষ্ট্র মনে হয় উপযাচক হয়ে
এগুলো করেছে, এগুলো ভালো লক্ষণ নয়। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে তো মিছিলের কারণে যাওয়া যাচ্ছিল না, একটা যানজটের সৃষ্টি হয়েছিল। মানুষ রাস্তা পার হবে ওভারব্রিজ দিয়ে, ফুট ওভারব্রিজ দিয়ে এপার থেকে ওপারে যাবে, সেখানেও আমরা পুলিশের ব্যারিকেড দেখেছি, পুলিশ মানুষকে রাস্তাও পারাপার হতে দেয় নাই। এটি অত্যন্ত বেশি বাড়াবাড়ি। এটি তারেক রহমান কিন্তু এটি চায় নাই। তারেক রহমানের যে নিরাপত্তার ঝুঁকি ছিল, তার নিরাপত্তার জন্য সরকার ব্যবস্থা করবে, এটি স্বাভাবিক। কারণ দীর্ঘ 1.5 যুগ পরে যে মানুষ দেশে ফিরছে, সেই মানুষের প্রতি তার দলের নেতাকর্মীদের এবং দেশের মানুষেরও একটা অন্যরকম ভালোবাসা থাকারই কথা, এটি অস্বাভাবিক কিছু নয়। সেখানে সরকার তাকে নিরাপত্তা দেবে, দেশের মানুষেরও এমনটাই প্রত্যাশা। কিন্তু সরকার এই নিরাপত্তা দিতে গিয়ে বেশ কিছু বাড়তি কাজ করে ফেলেছে। এটি সবসময় অতি উৎসাহী যারা, তারা এই কাজটি করে থাকে। আমরা শেখ হাসিনার সময়েও দেখেছি, বিশেষ করে দলীয় লেজুর ভিত্তিক যারা, তারা এই কাজগুলো বেশি করে। যাই হোক, তারেক রহমান সবচেয়ে ভালো যে কথাটি তিনি বলেছেন, সুন্দর একটি কথা বলেছেন শরীফ ওসমান হাদির ব্যাপারে। সবার একটা ধারণা ছিল যে হয়তো তারেক রহমান ওসমান হাদিকে এড়িয়ে যাবেন, যেহেতু হাদি যেদিন গুলিবিদ্ধ হয়েছে সেই দিনই তারেক রহমান দেশে আসার সিদ্ধান্ত জানিয়েছেন, এবং তারপর থেকে ক্রমাগত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ওসমান হাদির বিষোদ্গার করছে, তাকে এক প্রকার সহ্য করতে পারছে না, এরকম একটা ভাব আমরা দেখেছি। সর্বশেষ নীলুফার চৌধুরী মনি, তিনি গতকাল ওসমান হাদিকে গিনিপিগ বলে আখ্যায়িত করেছেন। সব মিলে যখন মানুষ বিএনপির প্রতি চরম বিরাগভাজন হয়েছে, তখন তারেক রহমান তার বক্তব্যে ওসমান হাদি সহ জুলাই যোদ্ধাদের স্মরণ করেছে। এতে কিছুটা হলেও জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তির হৃদয়ে শীতল বার্তা পৌঁছে দিয়েছে। এবং তিনি এও ঘোষণা করেছেন আগামী 27 তারিখে ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এটি নিঃসন্দেহে রাজনীতিতে একটি ভালো শুভ দিক বলে আমরা মনে করি। অপরদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে সরকার এবং নির্বাচন কমিশন তারেক রহমানকে যে নজিরবিহীন নিরাপত্তা দিয়েছে, এই নিরাপত্তা দিতে গিয়ে কোনো জায়গায়, যে আমি আগেই বললাম, একটু বাড়াবাড়ি হয়ে গেছে। সেখানে জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু একটি অভিযোগ উত্থাপন করা হয়েছে। অভিযোগটি একেবারে ফেলে দেওয়ার মতো নয়। আমরা বলছি না যে এটি এই অভিযোগ করা যাবে না, কারণ এই অভিযোগ উত্থাপনের সুযোগ আছে, যেহেতু তিনি রাষ্ট্রের কেউ তো নন, তিনি একটি রাজনৈতিক দলের নেতা এবং তিনি সম্ভাব্য প্রার্থী, তিনি ভোটার হবেন এবং তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সুতরাং এমতো অবস্থায় ইলেকশন কমিশনের কাছে প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা প্রার্থী সমান গুরুত্বপূর্ণ। এনসিপির একজন প্রার্থী যেরকম যতটুকু মূল্য পাবার অধিকার, তারেক রহমানও ততটুকু মূল্য পাবার অধিকারী। আবার ঠিক ওই রিকশাওয়ালা সুজনকে যদি এনসিপি নমিনেশন দেয়, সেও কিন্তু ঠিক ততটুকুই সুযোগ সুবিধা পাবার অধিকারী এবং আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে তার ক্ষেত্রে ঠিক একই আইন প্রযোজ্য। সেক্ষেত্রে নির্বাচন কমিশন তারেক রহমানকে যে নজিরবিহীন সুযোগ সুবিধা দিয়েছে, 10টি ট্রেন তাদের জন্য ছেড়ে দিয়েছে শুনেছি। আমি জানি না এই ব্যাপারে, আমার হাতে ডকুমেন্টস নাই। যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে আপনারা আমার কমেন্টস বক্সে দিয়ে দিবেন যে সেখানে ফ্রি করে দেওয়া হয়েছে। তারপরে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, এটি সত্য, এটি রিপোর্ট আমরা পেয়েছি যে 2 ঘন্টা সেখানে টোল নেওয়া হবে না। এটি তো নিঃসন্দেহে বাড়াবাড়ি, এটি আচরণবিধির লঙ্ঘন। এটি জামাত ইসলামের এই অভিযোগটা একেবারে ফেলে দেবার মতো নয়। যাই হোক, এই বিষয়টি নির্বাচন কমিশন দেখবেন। তারেক রহমান এসেছেন, বক্তব্য রেখেছেন, দেশের মানুষের জন্য তিনি মঙ্গল কামনা করেছেন। আমরাও তারেক রহমানের জন্য মঙ্গল কামনা করি। তিনি বাংলাদেশের মাটিতে সুষ্ঠু ধারার রাজনীতি করুন এবং সবাইকে নিয়ে তিনি রাজনীতি করুন। এই বাংলাদেশটাকে আওয়ামী ফ্যাসিস্ট দূরীভূত হবার পরে যারা জুলাইয়ের পক্ষের শক্তি রয়েছে, তাদের সকলকে সাথে করে নিয়ে দেশটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাক, এই প্রত্যাশা করি। এখন জামাত ইসলাম যে স্মার্ট মুভিং এটা দেখিয়েছে রাজনীতিতে, এটি টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। যখন তারেক রহমান দেশে ফিরে আসছেন, তখন ঠিক সেই সময় এনসিপি জামাতের সাথে জোটবদ্ধ হবার ঘোষণা দিয়েছে এবং আসন সমঝোতার দেন দরবার চলছে। আশা করা যাচ্ছে যে এনসিপিকে হয়তো 30 থেকে 40টি আসন জামাত ইসলাম ছেড়ে দিতে পারে। এই 30 থেকে, তাদের চাওয়া 50টি, জামাত ইসলাম 30টি আসন এখন পর্যন্ত দিতে চেয়েছে। যদি তারা আর একটু দর কষাকষি করে, হয়তো এই সংখ্যা 40-এ গিয়ে পৌঁছাতে পারে। তো 40-এ গিয়ে যদি পৌঁছায়, এক্ষেত্রে এনসিপি জামাত ইসলামের সাথে আসলে, যদিও এখানে অনেক অবজারভেশন আছে, অনেক কথাবার্তা আছে, আমি আমার চ্যানেলেই বলেছি, আপনারা সেগুলো শুনেছেন, জেনেছেন, তারপরেও বৃহত্তর স্বার্থে অনেক কিছু আমাদেরকে ছাড় দিয়ে চলা দরকার দেশের জন্য, দেশের মঙ্গলের জন্য। না হলে এখানে জুলাই আন্দোলনের পক্ষের শক্তিদের দুর্বলতার কারণে আবার ফ্যাসিবাদ এখানে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সুতরাং এনসিপি তারা জামাতের সাথে ভোট করতে চাচ্ছে, জোট করতে চাচ্ছে, এটি অবশ্যই এনসিপির জন্য ভালো সিদ্ধান্ত বলে মনে করি। অপরদিকে একথাও কিন্তু শোনা যাচ্ছে যে চরমোনাইয়ের পীরের দল এবং ইসলামী ঐক্য জোট, এরা দুজন কাঙ্ক্ষিত আসন না পেয়ে জামাতের জোট ত্যাগ করতে চাচ্ছে, এরকম কথাও শোনা যাচ্ছে। এগুলো আজগুবিও হতে পারে, গুজবের তো অভাব নাই। চূড়ান্ত পর্যায়ে দেখার জন্য আমাদেরকে আরো একটু অপেক্ষা করতে হবে। তারেক বিন জিয়া দেশে ফিরেই ডক্টর ইউনূস সরকারের ফাঁদে আটকা পড়েছেন। পরিস্থিতি এটাই মনে হচ্ছে। এখানে ইউনূস এবং জামাতের বিরাট বিজয়। দর্শক, আগে রেজাল্ট বলি, ফলাফল বলি। তারেক রহমান দেশে এসেছেন, যার মধ্য দিয়ে
ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জামাত ক্ষমতা আসবে এবং ইউনূস সরকার শত বছরের শ্রেষ্ঠ ক্রেডিট পাবেন যে ইউনূস সরকার অধীনেই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে তারেক রহমানের দল বিএনপিকে পরাজিত করে জামাত জিতেছে এবং বিএনপি তারেক রহমান এরা প্রধান বিরোধী দল হয়েছে এবং ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে। এটা হবে রেজাল্ট। এখন এটা ইউনূস করবেন, ক্ষমতায় কার আসবে কি আসবে না ইটস আপ টু পিপল, কিন্তু ইউনূস চায় একটা সুষ্ঠু নির্বাচন। হ্যাঁ, ইউনূস চায়, এটা আমি বিলিভ করি, কিন্তু ইউনূস সরকারের মধ্যে অনেকেই চায় না। অনেকে চায় বিএনপিকে জিতিয়ে দিতে। এই সরকারের মধ্যে সরাসরি উপদেষ্টাদের মধ্যে বিএনপির দালাল আছে যারা বিএনপির পক্ষে দালালি করে এবং বিএনপিকে জিতিয়ে দিতে চায়। প্রশাসনে, ডিপ স্টেটে, বিভিন্ন জায়গায়, মিডিয়া তো আছেই, সবাই বিএনপিকে ভোট পাক আর না পাক জিতিয়ে দিতে চায়। তারেক রহমান জিতুক বা না জিতুক তিনিই প্রধানমন্ত্রী, এটাই চান। কিন্তু ইউনূস এবং কিছু উপদেষ্টা চান, এবং তারা যেহেতু হকের পক্ষে এই জন্য তারা পাওয়ারফুল, যে সুষ্ঠু নির্বাচন হতে বাধ্য। আর সুষ্ঠু নির্বাচনের পেছনে প্রধান শক্তি যে 5 আগস্টের পর বাংলাদেশের মানুষ কোনো ধনুভুনু মানবে না। উল্টা পাল্টা কিছু করতে গেলে তার যে করবে তার পিঠের চামড়া থাকবে না, পিটিয়ে তার পিঠের চামড়া উঠিয়ে দেওয়া হবে যদি কেউ কারচুপি করার চেষ্টা করে এবং কারচুপিকে সমর্থন করে। এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা নতুন বাংলাদেশ। অতএব কারচুপি করে কেউ ক্ষমতা আসবে আর জামাত, শিবির, জনতা, এনসিপি, চরমনাইয়ের আঙ্গুল চুষবে, এটা মনে করার কোনো কারণ নেই। অতএব হিসাব ক্লিয়ার, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হতে হবে, তাতে আরেকটা বিপ্লবের মাধ্যমে হলো। তো এই জায়গায় তারেক রহমান, বিএনপি তারা কিছুতেই চান না যে সুষ্ঠু নির্বাচন, তারা চান এট এনি কস্ট ক্ষমতায় যাবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার এক প্রকার ভারতীয় গ্যারান্টিতে দেশে ফিরেছেন, তা ভারত চাইবে তারেক রহমানকে এট এনি কস্ট ক্ষমতা এনে দিতে, কিন্তু এটা কি হবে? না, হবে না। এখন এই যে তারেক রহমানের, বিএনপির যে অনৈতিক চেষ্টা ভারতের মাধ্যমে ক্ষমতায় আসা, সূক্ষ্ম কারচুপি করা 111-এর মতো, এইটা ইউনূস কিভাবে নিয়ন্ত্রণ করবে? এই জন্য তারেক রহমানকে অনেকটা ফাঁদে আটকেছে। তারেক রহমান এখন দেশে এসেছেন, দেশে না আসলে সুষ্ঠু নির্বাচন ঠেকানো, জামাতের ক্ষমতা আসা ঠেকানো, এটা জামাতের ক্ষমতা আসা ঠেকানো। দেখেন, আমরা কেন বলছি জামাত ক্ষমতা আসবে? জনগণ জামাতকে চায়, অ্যাবসলিউট সমর্থন। গ্রামে গঞ্জে, হাটে বাজারে আপনি জরিপ করেন, সেলফ জরিপ করেন, কারো হেল্প দরকার নেই। মানুষ জামাতকে চায়, নতুন কিছু চায়, জামাতকে একবার টেস্ট করতে চায় সুযোগ দিয়ে। এখন এটা যদি তারেক রহমান দেশে না আসতেন, তাহলে বিদেশে বসে ষড়যন্ত্র করে খুব সহজেই জামাতের ক্ষমতা আসা ঠেকাতে পারতেন, নির্বাচন বানচাল করতে পারতেন। কিন্তু যেহেতু তিনি দেশে এসে পড়েছেন, এখন ওই যে ফান্দে পড়ে না, দেশে এসে কার্যত ফান্দে পড়েছেন। কিভাবে আসি সেদিকে। প্রথম কথা হচ্ছে যে দেশে এসেছেন, এখন বিদেশ যাওয়াটা কঠিন, যদিও এই অপশন আছে। কোন কোন বর্ণনা মতে, কোন কোন রেওয়াত অনুযায়ী, কোন কোন সোর্স অনুযায়ী যে 7 দিন চেষ্টা করবেন, 7 দিন পরিস্থিতি দেখবেন এবং ইউনূসের সাথে ডিল করার চেষ্টা করবেন, না পারলে যে কোনো একটা সুতা দিয়ে চলে যাবে, এটা অফি রেওয়াতিন। কিন্তু রিয়ালিটি হচ্ছে ইট উড বি ভেরি টাফ, এবং সেটা বিএনপির ভবিষ্যতের জন্য একদম কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এটা করলে। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে দেশে এসেছেন, দ্যাট মিনস নির্বাচন বানচাল করার সুযোগ নেই। আর কারচুপি, এটা বাংলার জনগণ আর মানবে না। ভারতের কোনো ষড়যন্ত্র, এটা বাংলার জনগণ আর মানবে না। আর তারেক রহমানের আলাদা কোনো হাইপ, আলাদা কোনো জনপ্রিয়তা এটা নাই। বিএনপিকে মানুষ 10% মনে করে, চান্দাবাজ মনে করে, এই কারণে তাদেরকে ভোট দিবে না। অতএব তারেক রহমান দেশে এসে ইউনূস যেটা চেয়েছেন যে তারেক রহমান আসুক, বিএনপি নির্বাচনে আসুক এবং সুষ্ঠু নির্বাচন হোক, জনগণ যাদেরকে ভোট দেয় তারাই জিতুক, এটা হতে এখন বাধ্য। এইটাই প্রেস সচিব, যিনি ইউনূসের ডান হাত হিসেবে পরিচিত, তিনি বলছেন পূর্বাঞ্চলের জনসমাগম, এর মানে ওই যে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, ওইটাকে পূর্বাঞ্চলের জনসমাগম বলছেন। 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা সে সংশয় আর নেই শফিকুল আলম। এর মানে কি? এই শফিকুল আলমদের বা ইউনূস সরকারের সংশয় ছিল যে তারেক রহমান আসেন কি আসেন না, না আসলে সংশয় ছিল যে নির্বাচন হবে কি হবে না। এই কথা থেকে এখন স্পষ্ট। এতদিন কিন্তু বলে নাই, এতদিন বলছেন যে নির্বাচন হবে, কিন্তু তারপরে সন্দেহ ছিল তারেক রহমান না আসলে তারেক রহমানকে বাদ দিয়ে কি আদৌ বিএনপি নির্বাচন করবে, না শেষ মুহূর্তে নাটকীয়তার মধ্য দিয়ে ইউনূসকে জামাতি ব্লেম দিয়ে চলে যাবে। জামাতি ব্লেম দিয়ে শুরু করেছিল। তো এখন যেহেতু তারেক রহমান এসেছেন, এখন সরকারের আকীদা হচ্ছে যে 12 ফেব্রুয়ারি নির্বাচনে আর কোনো সংশয় নেই, কারণ তারেক রহমান দেশে এসেছেন। আর তারেক রহমান না আসলে সংশয় ছিল। এখন তারেক রহমান যেটা চান সেটা হবে না, দেশে এসে গেছেন যেহেতু, নির্বাচনে অংশগ্রহণ করতে বাধ্য হবেন। আর পরাজয়টা নিশ্চিত, এটা জনমত থেকে আমরা বুঝতে পারি। তো ইউনূস এটাই চেয়েছেন যে তারেক রহমান এভাবে দেশে আসুক, আসার পরে নির্বাচনটা হোক, তারপর জনগণ এখন ডাকসুর মতো কোনো সুযোগ নাই পরাজিত হওয়ার পর মানি না বলে এড়িয়ে যাওয়ার। বলবে জামাতি আমাদেরকে জালে আটকানো হয়েছে, এটা বলে মেনে নিতে হবে, চুপচাপ মেনে নিতে হবে। এটা হবে নতুন বাংলাদেশের রিয়ালিটি। তারেক রহমান সম্ভবত সেই ফাঁদে আটকা পড়ছেন। যেমন ডাকসুতে আবিদ বা আরো যারা নির্বাচন করেছিল ছাত্রদল হয়ে, মায়ের, বিপিজিএস বা ইত্যাদি ইত্যাদি, আমিন, এরা নির্বাচনে অংশগ্রহণ করেই আটকা পড়েছে। এখন যতই বলুক যে সুষ্ঠু হয়নি, অমুক, এটার কোনো ভ্যালিডিটি নেই। আর নির্বাচন সুষ্ঠু হয়েছে বা জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে, আর সুষ্ঠু না হলে সেটা চলবে না। যারা সুষ্ঠু হতে দিবে না তাদের পিঠের চামড়া থাকবে না। সুষ্ঠু নির্বাচন একটা বিপ্লবের মাধ্যমে হলো, এটা রিয়ালিটি বাংলাদেশে। উল্টাপাল্টা কিচ্ছু জনগণ মানবে না। যারাই কারচুপি নির্বাচনে পাঠ হবে, জনগণ তাদেরকে পেটাবে এবং তাদেরকে বঙ্গোপসাগরের মধ্যে ফেলে পেটাবে, চুবিয়ে মারবে, কাছের ডালে ঝুলিয়ে রাখবে। এটা বাংলার জনগণ করবে। মৌসুমের সবচেয়ে তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করে, এটা পাও কথা। বাংলাদেশে কি শীত পড়ে নাকি? বাংলাদেশে কোনো শীত পড়ে না, আমি তো কোনো শীত দেখি না। আজকে 26 ডিসেম্বর, কোনো শীত দেখি না। সামান্য শীত উত্তরাঞ্চলে শুনি, ওটা তীব্র শৈত্যপ্রবাহ, এটা কিচ্ছু না। এতে স্বাভাবিক জীবনযাত্রায় কোনো প্রভাব পড়ে না। আমি বাংলাদেশে আছি।
৩০০ ফিট এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে স্বাগত জানাতে রেকর্ড সংখ্যক মানুষের সমাগম দেশের মানুষের নির্বাচনের জন্য প্রস্তুতির একটি স্পষ্ট প্রমাণ। তাহলে এইভাবে সমাগম করে তারেক রহমান দেশে এসে নির্বাচন বানচাল করার আর কোনো সুযোগ গ্রহণ করতে পারবেন না। আবার ভোটারও হবেন আগামীকাল, আমি যখন কথা বলছি তার পরের দিন। অতএব বিএনপির যে দৃষ্টিভঙ্গি যে তারা নিশ্চিত ক্ষমতা আসবে, এটা হচ্ছে না, এই অর্থে বিবেচনা করলে একটা ফাঁদে পড়েছে তারেক রহমান। আবার ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার আদর্শ অনুযায়ী দেশ চালাবেন, তারেক রহমান নিজেই তো জামাতের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এটা তো বিএনপির স্ট্যান্স না। আর এটা বলে ধর্মপ্রাণ মানুষের ভোট পাওয়া যাবে না। ফেসবুক পোস্টের মাধ্যমে দেশ সচিব এই কথা বলেছেন, আরো নানান কথাবার্তা বলেছেন, যার অর্থ হচ্ছে এটা যে এখন নির্বাচন হবে, সবকিছু সুন্দর হবে, হতে বাধ্য, কারণ তারেক রহমান দেশে এসেছে। আর আমি বলবো তারেক রহমান দেশে এসে ফাঁদে পড়েছেন। ফাঁদে মিন্স সুষ্ঠু নির্বাচন মেনে নিতে বাধ্য। আর ভারতের গ্রিন সিগন্যাল, ওটার কোনো প্রভাব নাই, কোনো কার্যকারিতা নেই এবং ভারত কিছুই করতে পারবে না। শহীদ হাদিকে নিয়ে কথা বললো না, মনটা ভরে গেল ভাই। হ্যাঁ, আমি অপেক্ষা করতেছিলাম, আমি বিশ্বাসও করতেছিলাম যে উনি হাদিকে নিয়ে কথা বলবে। হ্যাঁ, এটা আমার বিশ্বাস ছিল এবং তাই বলছে উনি। যাই হোক, দেশের সবাইকে নিয়ে নতুন একটা বাংলাদেশ গড়তে চায়, খুবই সুন্দর সুন্দর কিছু কথা বলছে। ওনার মা কথা বলছে যে দেখেন আমার মা হাসপাতালে, আমার মন পড়ে আছে এখানে, তারপরে আমি আপনাদের সামনে আসছি, কারণ আপনাদের নিয়েই তো আমার এই বাংলাদেশ, আপনাদের সঙ্গে নিয়ে বাংলাদেশ গড়তে চাই। এই দুইটা মনের কথা বলতে আসছি, বলে বিদায় নিয়ে এখন এবার কি আর হাসপাতালের দিকে যাবে, এই মুহূর্তে মনে হয় যাচ্ছে। যাই হোক, মার কাছে সন্তান যাবে, এর চেয়ে আনন্দের কি হতে পারে ভাই। উনি সবাই কাছে দোয়া চাইছে ওনার মায়ের জন্য। আমরা মন থেকে দোয়া করি বেগম খালেদা জিয়া আমাদের মাঝে ফিরত আসুক। হ্যাঁ ভাই, উনি একটা ইতিহাস, ওনার মতো নেত্রী আমাদের মধ্যে ফিরে আসলে ভাই দেশের জন্য অনেক মঙ্গলজনক কাজ হবে। হ্যাঁ ভাই, সবাইকে একটা জায়গায় আনতে পারবে। ধরে নেন বেগম খালেদা জিয়া যদি কোনো কারণে পৃথিবী থেকে বিদায় নেয় ভাই, ওই দিন কি হবে আপনারা তো বুঝেন। আল্লাহ না করুক এরকম কিছু হোক, উনি আমাদের মধ্যে ফিরত আসুক, এটাই চাই। কিন্তু তারপরেও তো ভাই মৃত্যুর স্বাদ সবাইকে নিতে হয়। যদি ধরেন এই কিছুদিনের মধ্যে যদি উনি আল্লাহর পেয়ারা হয়ে যায়, তাহলে ভাই এই নির্বাচনটা কি ঠিক টাইমে হবে? আপনাদের কি মনে হয়? আমার তো মনে হয় কিছু প্রবলেম দেখা দিবে, নির্বাচন পিছাইতে হইতে পারে, এরকম ঘটনা ঘটতে পারে। কারণ কি জানেন ভাই, আজকে আপনারা নিজেরাই দেখছেন যে যেভাবে মানুষ সমাগম হয়েছে, কত লক্ষ মানুষ হয়েছে, এটা নিয়ে হয়তো দু একদিন চলবে, কথাবার্তা চলবে, সেখান থেকে আমরা জানতে পারবো কত লক্ষ মানুষ হয়েছে। কিন্তু এই মানুষদের প্রাণপ্রিয় দল তো বিএনপি, তাই না? আর বিএনপির মতো একটা দলের দরকার আছে এই দেশে। আর বিএনপির মতো একটা দল ভাই বেপথে চলে যাবে, এটা তো হইতে পারে না। আমার মনে হয় এখন সঠিক পথে চলে আসবে, যেহেতু নেতা চলে আসছে। এর মধ্যে অনেকে বলার চেষ্টা করতেছে যে উনি আবার 7 দিন পর চলে যাবে। এটা আমার একদমই বিশ্বাস হয় না, এটা একটা ভুয়া নিউজ। 7 দিন পর কেন চলে যাবে উনি? এটা কি হয়? আর যদি 7 দিন পর চলে যাইতো তাহলে কিন্তু জেবুকে আনতো না। জেবুকে চিনেন আপনারা? ওনার বিড়াল, খুব প্রিয় বিড়াল, সাইবেরিয়ান। হ্যাঁ, সাইবেরিয়ান বংশদূত, বয়স মনে হয় 7 বছর। তারও পাসপোর্ট লাগছে, ভিসা লাগছে এই দেশে আসার জন্য। যা জেবু এই দেশে বাংলাদেশে পা রাখলো। যারা ভাই পশুপ্রিয় বিড়াল কুকুর পালেন তারাই ব্যাপারটা বুঝবেন, অন্যরা ব্যাপারটা বুঝবেন না। এই যে নিয়ে আসছে না ভাই, এটা প্রমাণ করে যে উনি আর যাচ্ছেন না। যদি 6-7 দিনের জন্য আসতো তাহলে কারো কাছে রেখে আসতো জেবুকে। জেবু আসাতেই প্রমাণ হয় আপনারা যারা বলতেছেন 7 দিন পর চলে যাবে, এটা একটা ভুয়া নিউজ আমার দৃষ্টিতে। জেবু দিয়েই প্রমাণ দিলাম। যাই হোক, এর মধ্যে ভাই আরেকটা খুব সুন্দর নিউজ আছে, ভালো নিউজ আছে, খুশির খবর আছে। একটু চিৎকার করে কথা বলতে হবে। এই আওয়াজ ভাই আমার কানে লাগতেছে, আপনাদের কানে লাগতেছে কিনা জানি না, কিন্তু আমি অনেক দূর যাইতে পারি, কিন্তু যাবো কিভাবে? এদিকে না সব পানি, সব পানি, ওদিকে যাওয়া যাবে না, ওদিক দিয়ে ঘুরে যাইতে হবে। এর মধ্যে সূর্য মামা চলে যাবে। সূর্য মামা থাকাকালীন খুশির খবরটা শেয়ার করি আপনাদের সঙ্গে। সেই খুশির খবরটা কি জানেন? আপনারা যারা আমাকে ফলো করেন দেখছেন আমি খুব এনসিপিকে সাপোর্ট করি। আপনারা প্রথম থেকে খেয়াল করেন, আমি এনসিপি নিয়ে অনেক অহংকার নিয়ে অনেক কথা বলছি, অনেক হিসাব মিলাইবার চেষ্টা করছি এবং সবকিছুই ঠিক যাচ্ছিল। কিন্তু কিছুদিন যাবৎ এনসিপির ওই যে একবার বিএনপির দিকে যায়, আবার নাকি জামাতের দিকে আসবে, আবার বলে আমরা নিজেরাই নির্বাচন করব, এবং ওনাদের কথাবার্তার মধ্যে কেমন যেন ব্যালেন্স পাচ্ছিলাম না। হ্যাঁ, ব্যালেন্স পাচ্ছিলাম না। ওনাদের মধ্যে থেকে একজন যখন বললো 71-এর বিচার হইতে হবে জামাতে ইসলামের, তখন থেকে ভাই মনটা নষ্ট হয়ে গেছিল। মনের ভিতরে ভাই ধিকি ধিকি আগুন জ্বলতেছিল যে এইটা কি বললো, হায় হায় ওই পুরানা বয়ান, ওই আওয়ামী লীগের বয়ান তাদের মুখে কেন আসলো। তখন থেকে ভয় ঢুকে গেছিল যে এই দলটা না বেপথে চলে যায়, যার জন্য কিছুদিন যাবত কোনো কথা বলতেছিলাম না। কিন্তু আজ থেকে আবার কথা বলা শুরু হবে, কারণ জামাতে ইসলামের সঙ্গে ওনারা একজোট হইয়া নির্বাচন করবে। এইটাই সঠিক পথ। জামাতে ইসলামের 8 দল যে ছিল, ওনারা 8টা দল মিলে যে একটা প্ল্যাটফর্মে আছে, এখন 9টা হয়ে গেল, এবং এটাই সঠিক পথ। এইটাই চাইতেছিলাম মন থেকে, কারণ আপনারা নিজেদেরকে প্রমাণ করছেন ইমাম হিসাবে। হ্যাঁ, এই যে নাহিদ ইসলাম যেদিন প্রথম আমাদের সঙ্গে পরিচয় হয় সেই দক্ষিণ প্লাজায় সংসদ ভবনের, সেদিন ওনাকে ইমাম হিসাবে পরিচয় করাই দিছিল। কিন্তু একজন ইমাম কিভাবে বেপথে যাবে? এটা তো হইতে পারে না। সঠিক পথে থাকতে হবে। ইমাম বলতে কি বুঝায় ভাই বুঝছেন? যে নেতা। হ্যাঁ, নেতা। মনে করেন যে ইমামতি করতেছে, উনি আমার নেতা, উনার পিছনে আমি নামাজ পড়বো কেন? উনাকে আমি বিশ্বাস করি, উনাকে বিশ্বাস করি বলেই তো উনার পিছনে নামাজ পড়তেছি, তার মানে উনি আমার ইমাম। ঠিক তেমনি ভাই নেতাও একজন ইমাম। নেতার পিছনে আমরা কখন থাকবো? যখন আমরা বিশ্বাস করবো যে না, ও সঠিক পথে আছে, ও আমাদের জন্য কাজ করবে। এটাই তো নেতা হয়, তাই না? কিন্তু নেতা যখন কারো কাছে বিক্রি হয়ে যাবে, সেটা তো নেতা হইতে পারে না। যেমন ধরেন এই যে একটা গুজব যে ছড়াইয়া গেছিল যে আনন্দবাজার পত্রিকা নিয়ে, আমি মনে করছিলাম এই কথাটা তুলবেন উনি আজকের ভাষণে। হ্যাঁ, এই যে 300 ফিটের ভাষণে হয়তো এই কথাটা বলবে যে আনন্দবাজার পত্রিকা এটা একটা গুজব ছড়াইছে আমার বিরুদ্ধে।
এই কথাটা অন্তত বলবে, হয়তো নাম না নিয়ে বলুক, আকার ইঙ্গিতে হইলেও বলবে যে ওইখান থেকে গুজব ছড়ানো হচ্ছে যে আমি 3টা ওয়াদা করে আসছি ভারতের সাথে, এরকম গুজব ছড়াইছে না যে 3টা ওয়াদার মধ্যে একটা হয়েছে কি যে ওই জুলাই গণ অভ্যুত্থানে যারা জুলাই গণ অভ্যুত্থান ঘটাইছিল, বিপ্লব ঘটাইছিল, এদেরকে ধীরে ধীরে মুছা ফেলতে হবে। আরেকটা ছিল কি আওয়ামী লীগকে পূর্ণ ভাষণ করতে হবে। আরেকটা ছিল কি জানো, এরকম হাবিজাবি অনেক কিছু ছিল। আমি এগুলা খুব কাউন্ট করতে চাই না। আমি এর আগেও আপনাদেরকে বলছি যে আনন্দবাজার পত্রিকা এটা পয়সা খায় এই কাজটা করছে। অনেকে বিশ্বাস করতে চান না এই জন্য যে আনন্দবাজার কেন পয়সা খায় এই কাজটা করবে, কারণ ভারত তো বিএনপির সাথে হাত মিলাইছে, এটাই শোনা যাচ্ছে। তাহলে আনন্দবাজার তো ভারতের পত্রিকা এবং তারা তো চাইবেই এটা লুকাইতে, গোপন করতে। এটা প্রকাশ করবে কেন ভাই? এটা প্রকাশ করবে এই জন্য যে ভারতের একমাত্র বন্ধু আওয়ামী লীগ, তাই না? আপনি আমার একমাত্র বন্ধু, ধরেন আপনি যদি আমার একমাত্র বন্ধু হন আর আমি যদি দেখি আপনি আমাকে একটু এড়ায় চলতেছেন এবং আরেকজনের সাথে বন্ধুত্ব করতেছেন, এটা আমি মাইনা নেবো না। তার মানে ধরেন আমি আওয়ামী লীগ, আমার জায়গাটা আপনি ভারতে দখল করে ফেলাইবেন বিএনপি আইসা, এটা হইতে পারে। যার জন্য আমি আওয়ামী লীগ হইয়া আনন্দবাজার দিয়া ওই নিউজ করাবো যেন সবাই পচায়। তার মানে যেন ভারতের কোলে বসতে না পারে, সেই ব্যবস্থাটা তো আমি করবো। আমার জায়গাটাকে আমি ছাড়বো না, তাই না? এই জন্যই বলছিলাম, দেখেন শেখ হাসিনা একটা ইন্টারভিউ দিছে কোন একটা পত্রিকা, আপনারা দেখেন ওইখানে কি বলতেছে যে চিকেন নেক নিয়ে যে বাংলাদেশ কথা বলতেছে, এটা একদমই উচিত না। এটা একটা দেশের নিরাপত্তার ব্যাপার। মানে ভারত নিয়ে ভাবতেছে যে ভারতকে যে চিকেন নেক নিয়ে ওই যে আমাদের হাসনাত আব্দুল্লাহ যেভাবে কথা বলছিল ওই সেভেন সিস্টেম নিয়ে, ওইটাই বলতেছে যে এরকম হুমকি ধামকি দেওয়া ভালো না। এটা একটা দেশের নিরাপত্তার ব্যাপার। ভারত আমাদের প্রতিবেশী, ভারত আমাদের বন্ধু দেশ, এবং ভারত ছাড়া একটা জায়গায় লেখছে উনি তো আবার লিখিত ইন্টারভিউ দেয়, ভারত ছাড়া কোনোদিনই বাংলাদেশের উন্নতি হবে না। এই কথাটা উনি বলতেছে। যার জন্যই বলছি যে ভারতে কাউকে ঢুকতে দিবে না, আওয়ামী লীগ এটা দখল করে রাখবে। কেউ ঢুকতে চাইলে ওরকম আনন্দবাজার পত্রিকা দিয়ে গুজব ছড়াইয়া দিবে। এসব গুজব আমরা কানে নিতে চাই না। আমরা বিশ্বাস করতে চাই এই দেশে যারা রাজনীতি করবে, এই দেশে যারা রাজনীতি করতে চান তাদেরকে একটা কথাই মাথায় রাখতে হবে, 36শে জুলাই 2024-এর 5ই আগস্ট, এই আগস্ট থেকেই আবার নতুন পথে আগাইতে হবে, পিছনে যাওয়া যাবে না। আল্লাহ রসুলের দোহাই লাগে আপনাদের, কেউ কাউকে ওই রাজাকার ট্যাগ দিয়েন না, 71-এর ট্যাগ দিয়েন না, ওসব কথা বাদ দেন, ওসব রাজনীতি বাদ দিয়া নতুন রাজনীতিতে আসেন। হ্যাঁ ভাই, নতুন রাজনীতি চায়। আমাদের দেশের জনগণ কিন্তু আগের চেয়ে অনেক বেশি হুঁশিয়ার, তারা সব কিছু মাইনা নিবে, কিন্তু একটা জায়গায় সবাই এক। কোন জায়গায় এক? ওই যে তাদের আধিপত্য এই দেশে চলবে না, এই জায়গায় কিন্তু সবাই এক। আর এই জায়গা থেকে যদি কেউ সরতে চান বা তলে তলে যদি কেউ হাত মিলাইতে চান, তাহলে মাথায় রাখবেন ওই 5ই আগস্ট আবার আসবে। দেখেন নাই শহীদ হাদির জানাজাতে কারা আসছিল? এরা কি কোনো দলের লোক বা কোনো দলের ডাক দিছিল যে আসেন আপনারা ঢাকায়? না, এরকম কিছু না। এরাই ছিল জুলাই গণ অভ্যুত্থানের সৈনিক, এরাই ছিল সেই মজলুম জনতা যারা সবসময় বঞ্চিত এই দেশের। এই বঞ্চিত মানুষগুলাই হাদির জানাজায় গেছিল। আর এই মানুষগুলা কিন্তু কখনো ঘুমায় না, জেগে আছে, অপেক্ষায় আছে, আবার কিন্তু ঝাঁপায়া পড়বে যদি আপনারা এই দেশকে বেপথে নিয়ে যাইতে চান। কারণ সহ্যেরও তো একটা সীমা আছে। আপনি একটা কথা মনে রাখবেন, পিছাইতে যখন পিছনে দেওয়াল লেগে যায় না পিঠে, তখনই কিন্তু আক্রমণ করতে হয়, না তো আপনি নিজে মারা পড়বেন। আমাদের কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে গেছে, দেওয়ালে কিন্তু পিঠ ঠেকে আছে। তার মানে কি জানেন? ভয়ঙ্কর রূপ আমাদের এখন। সামনে যেই পাবেন, যারাই অপকর্ম করতে আসবে, যারা ওদের আধিপত্য নিয়ে আবার সামনে দাঁড়াবেন, উড়াই দেবো কিন্তু। হ্যাঁ, উড়াই দিবার কথা বললাম, এটা আবার অন্যভাবে নিয়েন না। হ্যাঁ, দেখা গেল যে আমি কিছু দিয়া উড়াই দিতে চাইতেছি, না, ওরকম কিছু না। বলতেছি কি জানেন? বিপ্লবের কথা। সেই 5ই আগস্ট আবার ফেরত আসবে যদি আবার ওদের নিচে মাথা নত করেন, ওদের ধুতির নিচে যায় যদি আবার মাথা ঢুকান, তাহলে কিন্তু আপনার নিজের প্যান্ট খুলে। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।